প্রিয় শিক্ষার্থীবৃন্দু, গরিবের চর মাধ্যমিক বিদ্যালয় অনলাইন স্কুলের পক্ষ থেকে আবারও তোমাদের সুস্বাগতম। বরাবরের মতো আজও আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ তুহিন খান, ট্রেড ইন্সট্রাক্টর, সিভিল কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট, গরিবের চর মাধ্যমিক বিদ্যালয়। আজ আমি তোমাদের সাথে যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব, এটা আমাদের সিভিল কনস্ট্রাকশন, বিল্ডিং কনস্ট্রাকশনের কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, সেটা হলো সিমেন্ট। আমরা জানি সিমেন্ট আমাদের কনস্ট্রাকশনের কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কনস্ট্রাকশনের কাজে যে উপাদানগুলো ব্যবহার করি, সিমেন্ট হচ্ছে তার মধ্যে অন্যতম। তোমরা জানো যে যখন আমরা কংক্রিট তৈরি করি, এই কংক্রিট তৈরিতে সাধারণত আমরা 4 থেকে 5 ধরনের উপাদান ব্যবহার করি। গত অধ্যায়ে আমরা তা নিয়ে আলোচনা করেছি। সেটা হচ্ছে কোর্স অ্যাগ্রিগেট, যেটাকে আমরা বাংলায় বলি মোটা দানা। 2 নম্বরটা হচ্ছে ফাইন অ্যাগ্রিগেট, যেটাকে আমরা বলি চিকন দানা। 3 নম্বরটা হচ্ছে বাইন্ডিং ম্যাটেরিয়ালস, অর্থাৎ জমাটবদ্ধ উপাদান, জমাট বাঁধানো উপাদান। এবং ওয়াটার বা পানি। আমরা কংক্রিট তৈরিতে সাধারণত এই 4 ধরনের উপাদান ব্যবহার করে থাকি: কোর্স অ্যাগ্রিগেট, ফাইন অ্যাগ্রিগেট, বাইন্ডিং ম্যাটেরিয়ালস এবং পানি। এছাড়াও কংক্রিটটাকে শক্তিশালী করার জন্য আমরা সাধারণত অ্যাডমিক্সার ব্যবহার করে থাকি। কোর্স অ্যাগ্রিগেট হচ্ছে মোটা দানা। তোমরা জানো মোটা দানা হচ্ছে পাথরের খোয়া, ইটের খোয়া, এগুলোকে আমরা কংক্রিট তৈরির মোটা দানা হিসেবে ব্যবহার করে থাকি। ফাইন অ্যাগ্রিগেটের ভিতরে আমরা সাধারণত বালি ব্যবহার করে থাকি, চিকন দানা হিসেবে কংক্রিট তৈরিতে আমরা বালি ব্যবহার করে থাকি। বাইন্ডিং ম্যাটেরিয়ালস হচ্ছে জমাটবদ্ধ উপাদান, অর্থাৎ যে উপাদানটা এই সম্পূর্ণ মিশ্রণটাকে জমাট বাঁধাবে, সেটা হচ্ছে বাইন্ডিং ম্যাটেরিয়ালস। আর এই বাইন্ডিং ম্যাটেরিয়ালস হিসেবে আমরা সাধারণত সিমেন্টকে ব্যবহার করে থাকি। তাহলে তোমরা বুঝতেই পারছো যে কংক্রিট তৈরিতে সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সিমেন্ট। এই সিমেন্টের হিসাবটা যদি তোমরা ঠিকভাবে না দিতে পারো, তাহলে এই মিশ্রণটা কখনোই শক্তিশালী হবে না। এবং এই মিশ্রণটা শক্তিশালী না হলে তুমি এই মিশ্রণটা যেখানেই ব্যবহার করবে, সেখানে এটা ব্যবহারের অনুপযোগী হয়ে দাঁড়াবে। বুঝতে পারছো সিমেন্টের কতটুকু গুরুত্ব। এখন আসি সিমেন্টগুলো সাধারণত আমরা কিভাবে পাই। এই সিমেন্টগুলো সাধারণত চুন এবং চুনজাত যে সামগ্রী আছে, অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, এই যৌগগুলোকে সাধারণত ল্যাবরেটরিতে গুঁড়া করে মিহি পাউডারে পরিণত করে এই সিমেন্টকে প্রস্তুত করা হয়। বাজারে আমরা বিভিন্ন ধরনের সিমেন্ট দেখতে পাই, বিভিন্ন ধরনের সিমেন্ট। তুমি যদি দেখো বিভিন্ন ধরনের সিমেন্ট বাজারে দেখা যায়, তার ভিতরে সব থেকে বহুল ব্যবহৃত সিমেন্ট হচ্ছে পোর্টল্যান্ড সিমেন্ট। পোর্টল্যান্ড সিমেন্ট, যে সিমেন্টটাকে সাধারণত আমরা প্রায় সব কাজেই ব্যবহার করে থাকি, পোর্টল্যান্ড সিমেন্ট। এছাড়া আরও বিভিন্ন ধরনের সিমেন্ট আছে যেগুলোকে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। যেমন আছে কম্পোজিট সিমেন্ট, পোর্টল্যান্ড সিমেন্টের কথা আমি তোমাদেরকে বলেছি। এছাড়াও আছে কম্পোজিট সিমেন্ট, এরপর আছে কালার্ড সিমেন্ট আছে, হাইড্রোফোবিক সিমেন্ট আছে, কম হিট সিমেন্ট, লো হিট সিমেন্ট যেটাকে বলি, এরকম সিমেন্ট আছে। তারপরে র্যাপিড হার্ডেনিং সিমেন্ট আছে, সালফেট রেজিস্টার্ড সিমেন্ট আছে, হোয়াইট সিমেন্ট আছে। বিভিন্ন সিমেন্টগুলোকে সাধারণত আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করে থাকি। আমরা দেখব যে এই সিমেন্টগুলোকে সাধারণত কোন সিমেন্টগুলোকে সাধারণত আমরা কোথায় ব্যবহার করে থাকি। প্রথম হচ্ছে পোর্টল্যান্ড সিমেন্ট। এই পোর্টল্যান্ড সিমেন্টটা সাধারণত দ্রুত জমাট বাঁধার ক্ষেত্রে অনেক বেশি উপযোগী।
পোর্টল্যান্ড সিমেন্ট। এরপরে আছে অ্যালুমিনাস সিমেন্ট, অ্যালুমিনাস সিমেন্ট আছে। এই অ্যালুমিনাস সিমেন্ট সাধারণত 24 ঘন্টায় 75% শক্তি অর্জনের ক্ষেত্রে এই অ্যালুমিনাস সিমেন্টটাকে ব্যবহার করা হয়ে থাকে। এরপর আছে ক্লে সিমেন্ট। এই ক্লে সিমেন্টটা সাধারণত সামুদ্রিক কাজে, সামুদ্রিক নির্মাণ যেখানে আছে, অর্থাৎ সমুদ্রের সামুদ্রিক নির্মাণে অর্থাৎ যেখানে সমুদ্র আছে, সমুদ্রের আশেপাশে যদি কোনো কাঠামো তৈরি করা হয় সেক্ষেত্রে এই ক্লে সিমেন্টটাকে ব্যবহার করে থাকে। ক্লে সিমেন্ট। এয়ার এন্ট্রেইনিং সিমেন্ট। এই এয়ার এন্ট্রেইনিং সিমেন্টে সাধারণত বরফ আচ্ছাদিত স্থান, যেটা বরফ আচ্ছাদিত স্থানে এই এয়ার এন্ট্রেইনিং সিমেন্টটাকে ব্যবহার করা হয়ে থাকে। পাজোলানিক সিমেন্ট আছে। এটা অগ্নি নির্বাপন কাজে এই সিমেন্টটাকে, পাজোলানিক সিমেন্টটাকে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে তোমরা বিভিন্ন সিমেন্টের ব্যবহার দেখতে পাচ্ছ। এছাড়াও আরও অনেক ধরনের সিমেন্ট আছে। লোহিত সিমেন্ট আছে, যেগুলো কম হিট বা কম হচ্ছে শক্তি সম্পন্ন, যেগুলো লোহিত সিমেন্ট আছে। এরপরে হচ্ছে হোয়াইট সিমেন্ট আছে, সাদা সিমেন্ট। এই সিমেন্টগুলো সাধারণত বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে। এবার দেখব আমরা যে সিমেন্টের ভিতরে সাধারণত কোন কোন উপাদানগুলো থাকে। সিমেন্টে বিভিন্ন উপাদান দেখব আমরা। সিমেন্টে সাধারণত দুই ধরনের উপাদান আছে, একটা হচ্ছে ভৌত উপাদান এবং একটা হচ্ছে রাসায়নিক উপাদান। ভৌত উপাদান এবং হচ্ছে ভৌত উপাদান এবং দুই নম্বরটা হচ্ছে রাসায়নিক উপাদান। ভৌত উপাদানগুলোর ভিতরে কি কি আছে আমরা দেখব, ভৌত উপাদানের ভিতরে কি কি আছে এবং রাসায়নিক উপাদানের ভিতরে কি কি আছে এগুলো আমরা দেখব। ভৌত উপাদানের ভিতরে আছে সাধারণত, আচ্ছা দেখবো আমরা হচ্ছে ভৌত উপাদান এবং রাসায়নিক উপাদান, এই দুই ধরনের উপাদান সাধারণত সিমেন্টের ভিতরে থাকে। ঠিক আছে, রাসায়নিক উপাদানের ভিতরে আছে সিলিকা, অ্যালুমিনা, আয়রন অক্সাইড, ম্যাগনেসিয়াম, লাইম এবং জৈব পদার্থ, এগুলো হচ্ছে ভৌত উপাদান। রাসায়নিক উপাদানের ভিতরে আছে, প্রথমে ভৌত উপাদান দেখি, সিলিকা, দুই নম্বরটা হচ্ছে অ্যালুমিনা, আয়রন অক্সাইড, ম্যাগনেসিয়াম, লাইম এবং হচ্ছে ক্ষারীয় পদার্থ। এটা হচ্ছে ভৌত উপাদান। ভৌত উপাদানের মধ্যে আছে সিলিকা, অ্যালুমিনিয়াম, আয়রন অক্সাইড, ম্যাগনেসিয়াম, লাইম এবং ক্ষারীয় পদার্থ, এগুলো হচ্ছে সিমেন্টের ভৌত উপাদান। এবং সিমেন্টের ভিতরে রাসায়নিক উপাদান হচ্ছে, তোমরা যদি রাসায়নিক উপাদানগুলো দেখো তাহলে সেগুলো হচ্ছে ট্রাইক্যালসিয়াম সিলিকেট, দুই নম্বরটা হচ্ছে ডাইক্যালসিয়াম সিলিকেট, তিন নম্বরটা হচ্ছে টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনোফ্রাইড।
ট্রাইক্যালসিয়াম সিলিকেট, ডাইক্যালসিয়াম সিলিকেট, ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট, টেট্রাক্যালসিয়াম অ্যালুমিনোফ্রাইট, এবং অন্যান্য যৌগ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ সিমেন্টের কী কী উপাদানগুলো রয়েছে। সিমেন্টের সাধারণত দুই ধরনের উপাদান রয়েছে আমরা দেখতে পাচ্ছি, একটি হচ্ছে ভৌত উপাদান এবং একটি হচ্ছে রাসায়নিক উপাদান। ভৌত উপাদানের ভিতরে কী কী আছে? সিলিকা, অ্যালুমিনা, আয়রন অক্সাইড, ম্যাগনেসিয়াম, লাইম এবং ক্ষারীয় পদার্থ। আর রাসায়নিক উপাদানের ভিতরে আছে ট্রাইক্যালসিয়াম ইলিকেট, ট্রাইক্যালসিয়াম সিলিকেট, ডাইক্যালসিয়াম সিলিকেট, টেট্রাক্যালসিয়াম অ্যালুমিনোফ্রাইট, সরি এটা হবে ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনোফ্রাইট, ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনোফ্রাইট, ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট, এটা হচ্ছে ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট, টেট্রাক্যালসিয়াম অ্যালুমিনোফ্রাইট এবং অন্যান্য যৌগ। এগুলো হচ্ছে সিমেন্টের রাসায়নিক উপাদান। এবার আমরা দেখব যে সিমেন্টে হচ্ছে ল্যাবরেটরিতে সিমেন্টের সাধারণত কী কী পরীক্ষাগুলো করা হয়। আমরা সিমেন্টকে, ভালো সিমেন্ট চেনার জন্য সাধারণত দুই ধরনের পরীক্ষা করে থাকি। একটা হচ্ছে ল্যাবরেটরি পরীক্ষা এবং আরেকটা হচ্ছে ফিল্ড পরীক্ষা। অর্থাৎ ল্যাবরেটরিটা টেস্ট করা হয়ে থাকে এবং ফিল্ডে একটা টেস্ট করা হয়ে থাকে। এই দুই ধরনের টেস্ট সাধারণত সিমেন্টের জন্য করা হয়ে থাকে। তাহলে এখন আমরা দেখব যে ল্যাবরেটরিতে সাধারণত কী কী টেস্টগুলো করা হয়ে থাকে। প্রথম হচ্ছে ফাইননেস টেস্ট। টেস্ট ফর সেটিং টাইম, test for setting time, initial setting time, এবং দুই নম্বরটা হচ্ছে ফাইনাল সেটিং টাইম। এরপরে হচ্ছে টেস্ট ফর সাউন্ডনেস, চার নম্বরটা হচ্ছে টেস্ট ফর কেমিক্যাল কম্পোজিশন, এবং 5 নম্বরে হচ্ছে টেস্ট ফর স্ট্রেংথ। একটা হচ্ছে টেস্ট ফর স্ট্রেংথ। আমরা সাধারণত স্ট্রেংথের জন্য বা শক্তি পরীক্ষার জন্য সাধারণত দুই ধরনের স্ট্রেংথ পরীক্ষা করে থাকি। একটা হচ্ছে টেনসাইল স্ট্রেংথ এবং দুই নম্বরটা হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেংথ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ আমরা সাধারণত ল্যাবরেটরিতে 5 ধরনের টেস্ট করে থাকি। টেস্ট ফর ফাইননেস, টেস্ট ফর সেটিং টাইম, ইনিশিয়াল সেটিং টাইম, ফাইনাল সেটিং টাইম, অর্থাৎ কতটুকু টাইমে এটা সেটিং হবে, এটা জমাট বাঁধবে, এটা একটা প্রাথমিক একটা সেটিং টাইম এবং একটা চূড়ান্ত সেটিং টাইম। টেস্ট ফর সাউন্ডনেস, টেস্ট ফর কেমিক্যাল কম্পোজিশন, টেস্ট ফর স্ট্রেংথ, টেনসাইল স্ট্রেংথ এবং কম্প্রেসিভ স্ট্রেংথ। এই 5 ধরনের টেস্ট সাধারণত আমরা সিমেন্টের জন্য ল্যাবরেটরিতে করে থাকি। এবার দেখব আমরা যে ভালো সিমেন্ট চেনার জন্য এগুলো তো আমরা ল্যাবরেটরিতে করে থাকি, কিন্তু যদি আমরা ফিল্ডে গিয়ে, যদি আমরা মাঠে গিয়ে বা কোনো বাজারে গিয়ে একটা ভালো সিমেন্ট আমরা চিনতে চাই, তাহলে আমরা সাধারণত কী কী ধরনের পরীক্ষাগুলো করতে পারি, এখন আমরা সেগুলো দেখব। তাহলে আমরা প্র্যাকটিক্যালি বাস্তবে জানতে পারবো যে কী কী পরীক্ষাগুলো সাধারণত করে আমরা সিমেন্টটাকে চিনতে পারবো।
প্রথম যে পরীক্ষাটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে যে ব্যাগে বাংলাদেশ স্ট্যান্ডার্ড মার্ক, বাংলাদেশ স্ট্যান্ডার্ড মার্ক স্ট্যান্ডার্ড মার্ক খোদাই করা আছে কিনা এটা তোমরা দেখবা। ঠিক আছে, সিমেন্টের ব্যাগে সিমেন্টের মাস উল্লেখ আছে কিনা, মাস টাইম সময় এগুলো উল্লেখ আছে কিনা, সময় উল্লেখ আছে কিনা সিমেন্টের ব্যাগে, সিমেন্টের ব্যাগে মাস সময় এগুলো উল্লেখ আছে কিনা, এগুলো দেখে আমরা বুঝতে পারি যে সিমেন্টটা ভালো সিমেন্ট কিনা বা অন্য কোনো সিমেন্ট কিনা, খারাপ সিমেন্ট কিনা, এগুলো আমরা দেখতে পারি। ব্যাক করে ভালো করে দেখবো যে সিমেন্টের ভিতরে কোনো পিণ্ড আছে কিনা, পিণ্ড যদি পিণ্ড আকারে থাকে তাহলে বুঝতে হবে সিমেন্টটা ভালো সিমেন্ট না। 3 নম্বরটা হচ্ছে সিমেন্টের ব্যাক করে দেখবো ওগুলো পিণ্ড আকারে আছে কিনা, বা অথবা পুরোপুরি ছাই আকারে আছে নাকি পিণ্ড আকারে আছে এগুলো দেখবো। সিমেন্টের রং দেখবো, সিমেন্টের রং যদি একই রকম থাকে, সিমেন্টের রং, সিমেন্টের রং দেখবো আমরা, রংটা কেমন আছে। যদি সব জায়গায় একই রকম থাকে তাহলে বুঝতে হবে সিমেন্টটা ভালো সিমেন্ট। সিমেন্টের রং ধূসর না হয়ে লাল বা কালচে হলে বুঝতে হবে অপদ্রব্য মেশানো আছে। অর্থাৎ অবশ্যই তোমাকে কি করতে হবে, বুঝতে হবে যে এর ভিতরে এর রংটা কি হতে হবে, রং অবশ্যই ধূসর হতে হবে। অন্য কোনো বর্ণ যদি এর ভিতরে থাকে তাহলে বুঝতে হবে এর ভিতরে অপদ্রব্য মেশানো আছে। 2 আঙুলের ভিতরে নিয়ে আমরা ঘষা দিব, যদি সিল্কি মনে হয় তাহলে বুঝতে হবে সিমেন্টটা ভালো সিমেন্ট। 2 আঙুলের ভিতরে নিয়ে আমরা কি করব, ঘষা দিব। 2 আঙুলে নিয়ে ঘষা দিলে সিল্কি মনে হবে, সিল্কি মনে হবে, সিল্কি মনে হবে। তাহলে বুঝতে হবে যে এই সিমেন্টটা হচ্ছে ভালো সিমেন্ট। এরপরে সিমেন্টের ভিতরে হাত ঢুকায় দিলে, সিমেন্ট ব্যাগে যদি হাত ঢুকালে, সিমেন্ট ব্যাগে হাত ঢুকালে ঠান্ডা অনুভূত হবে, হাত ঢুকালে ঠান্ডা অনুভূত হবে। তাহলে বুঝতে হবে এই সিমেন্ট ভালো সিমেন্ট। এবং নাকে শুকলে কোনো গন্ধ পাওয়া যাবে না, কোনো নাকে শুকলে যদি কোনো গন্ধ পাওয়া না যায়, যদি এর ভিতরে পলি বা কাদা বা এরকম জাতীয় কোনো পদার্থ থাকে তাহলে বুঝতে হবে গন্ধ পাওয়া যাবে। তাহলে এই সিমেন্টগুলো হচ্ছে ফিল্ডে আমরা এই টেস্টগুলো করতে পারি। এই টেস্টগুলো করে যদি আমরা দেখি যে না এই সিমেন্ট ব্যবহার উপযোগী তাহলে বুঝতে হবে এই সিমেন্টটা ভালো সিমেন্ট, আদারওয়াইজ এই সিমেন্টটাকে ব্যবহার করা যাবে না। তাহলে শিক্ষার্থীবৃন্দু, আজকের অধ্যায়ে আমরা কি শিখলাম? আজকের অধ্যায়ে আমরা শিখলাম যে সিমেন্ট কীভাবে প্রস্তুত করা হয়, সিমেন্টের ভিতরে কোন কোন উপাদানগুলো থাকে, সিমেন্টের আমরা কী কী ধরনের পরীক্ষাগুলো করে জানতে পারি, এবং সিমেন্টের ফিল্ড টেস্ট, সিমেন্টের ল্যাবরেটরি টেস্ট ইত্যাদি টেস্ট সম্বন্ধে আমরা আজকে জেনেছি। ঠিক আছে, তোমরা বাসার কিছু কাজ নাও, যেটা তোমাদের বাসায় হোমওয়ার্ক থাকবে। সেটা হচ্ছে প্রথমে তোমরা যেটা সিমেন্ট কিভাবে প্রস্তুত করা হয়, কিভাবে প্রস্তুত করা হয়। 2 নম্বর হচ্ছে সিমেন্টের ব্যবহার। 3 নম্বরটা হচ্ছে সিমেন্টের বিভিন্ন পরীক্ষা। আর 4 নম্বরটা হচ্ছে সিমেন্টের বিভিন্ন উপাদান, উপাদান বাছাই। এগুলো হচ্ছে তোমাদের বাসার কাজ। এগুলো তোমরা বাসায় অবশ্যই অধ্যায়টা সুন্দরভাবে পড়ে এই বাসার কাজগুলো তোমরা করবে। ঠিক আছে, তো আবারও তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, তোমাদের পড়াশোনা আরও গতিময় হোক, তোমরা ভালোভাবে থাকো, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।